My dear students, we are going to do all activities of the story meeting Borimia. So let's get started. Activity 1. Write T for true and F for false statements in the given boxes. নিচের দেওয়া বাক্সগুলিতে সত্যের জন্য টি আর মিথ্যার জন্য এফ লেখো। তাহলে এটা দেখে নিই কি আছে। দ্য সুন্দরবনস ইন দ্য নর্থ অফ বেঙ্গল। সুন্দরবন হলো বাংলার উত্তর দিকে। তাহলে এটা ফলস না ট্রু? এটা আমরা জানি সুন্দরবন কোন দিকে? আমাদের বাংলার দক্ষিণ দিকে, তাই তো? তাহলে এই স্টেটমেন্টটা ফলস। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? এফ। হলো। নেক্সট, সুবল এন্ড মাদল হ্যাড এ বোট। সুবল এবং মাদলের একটা নৌকা ছিল। এটা ঠিক। আমরা জানি সুবল এবং মাদলের একটা কি ছিল? নিজেদের একটা নৌকা ছিল, তাই তো? এটা সত্যি ঘটনা। তাহলে এটা টি। নেক্সট, ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট। এটা ছিল সুবলের প্রথম যাত্রা বা প্রথম যাত্রা গভীর জঙ্গলে। তাহলে কি হলো? এটা ছিল সুবলের গভীর জঙ্গলের প্রথম যাত্রা। তাহলে এই স্টেটমেন্টটা ট্রু, তাই তো? তাহলে এটাও হবে টি। নেক্সট, দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা। দ্য রিভার বিয়ন্ড বাসন্তী, বাসন্তীকে ছাড়িয়ে নদীর নামটি ছিল মাতলা, তাই কি? না, কি ছিল? বিদ্যা নাম ছিল। তাহলে এটাও ফলস হয়ে গেছে। এবার নেক্সট আমরা দেখি অ্যাক্টিভিটি 2। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এটা ছিল তার প্রথম এবং সে খুব উত্তেজিত ছিল। হাউ ডিড হি ফিল বিফোর দে স্টার্টেড দেয়ার জার্নি। যাত্রা শুরু করার আগে সে কিভাবে অনুভব করেছিল? ডিসকাস উইথ ইয়োর পার্টনার। তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। হিয়ার ইজ দ্য আনসার। It was his first time and he was very excited because he had never gone into the deep forest. এটা ছিল প্রথম জার্নি, প্রথম যাত্রা, এবং হি ওয়াজ ভেরি এক্সাইটেড এবং সে খুব উত্তেজিত ছিল। বিকজ, কারণ হি হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট, কারণ সে কখনো গভীর জঙ্গলে যায়নি। সুন্দরবনস ইজ এ প্লেস অফ রিভার্স, ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গলস। সুন্দরবন হলো একটি জায়গা যেখানে নদী, জলপথ এবং জঙ্গল রয়েছে। দেয়ার আর মেনি ওয়াইল্ড অ্যানিমেলস ইন সুন্দরবনস। সুন্দরবনে অনেক বন্য প্রাণী রয়েছে। দেয়ার আর সেভারাল ট্রিজ ইন দ্য জঙ্গলস। জঙ্গলে নানান ধরনের গাছ রয়েছে। হি ওয়ান্টেড টু সি অল অফ দিস। সে এই সবগুলোকে দেখতে চেয়েছিল। সো হি ওয়াজ ভেরি এক্সাইটেড। তাই সে খুব উত্তেজিত ছিল। তাহলে বোঝা গেল, এই হচ্ছে তোমাদের এটা একটা পার্টনার সাথে ডিসকাস করে এটা বললাম, তাই তো? নেক্সট, অ্যাক্টিভিটি 3 কি বলেছে? কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে শব্দ নিয়ে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো এক এক করি। বরিমিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার, স্ট্রেঞ্জ ক্রিয়েচার। ইন সুন্দরবনস ড্যাশ লিভ টুগেদার, men and animals live together. Subol and Madol were sailing down the dash with the river. Commons have sharp teeth. Next. Activity 4. Complete the flowing table. এই টেবিলটিকে সম্পূর্ণ করো। এটা হু, হোয়াট, কি বা কে, অ্যাকশন মানে হচ্ছে কাজ। আস্কড মাদল এগারলি। মাদল আগ্রহের সাথে জিজ্ঞাসা করেছিল। মাদলকে আগ্রহের সাথে জিজ্ঞাসা করেছিল। কে জিজ্ঞাসা করেছিল? সুবল। ক্যান স্নেচ এ প্রে অ্যাজ ওয়েল। নিজের ইচ্ছায় শিকার ছিনিয়ে নিতে পারে বা শিকার করতে পারে। এটা কে? বারেমিয়া। গেভ ওয়ার্নিং টু সুবল। গেভ ওয়ার্নিং টু সুবল। সুবলকে সাবধান করে দিল। কে? মাদল। দ্য ওয়াটার্স অফ দ্য
বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের জল কি হয়েছে, কাজটা মিক্সড উইথ দ্য রিভার, নদীর সাথে মিশেছে। অ্যাক্টিভিটি 5 কি বলেছে, অ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে সাজাও ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক অর্ডারে, পর্যায়ক্রমে, পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এই যে ডান দিকে দেওয়া বাক্সগুলিতে নাম্বার লিখতে হবে কোনটা 1 2। তাহলে প্রথমে দেখে নিই কি কি। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, একটি বিশাল বাঘকে দেখা গেল বা আবির্ভাব হলো। দে স্টুড লাইক স্ট্যাচুস, তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। দে ক্যারিড এমটি সেক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, তারা খালি বস্তা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে নিয়ে গিয়েছিল। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, বাঘটি ধীরে ধীরে চলে গেল। দ্য ব্রাদার্স হার্ড ডিফেন্ডিং রোড, ভাইরা কানে তালা লাগানোর একটা শব্দ শুনতে পেয়েছিল। তাহলে এদের মধ্যে প্রথমে কোনটা, আমরা গল্পটা পড়ার সময় যেরকম ভাবে একে একে প্রথমে যে সেন্টেন্সটা আগে পেয়েছি সেইটা 1 নম্বর হবে, তারপর যেটা থাকবে সেটা 2 নম্বরে, এইভাবে এটাকে আমরা সাজাবো, ঠিক আছে। তাহলে আমাদের 3 নম্বরটা হচ্ছে দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট উড ফর ফুয়েল, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিলাম। আর দ্য ব্রাদার্স হার্ড আর ডিফেন্ডিং রোড, এটা হচ্ছে 2 নম্বর। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, এটা হচ্ছে আমাদের 3। দে স্টুড লাইক স্ট্যাচুস, এটা হচ্ছে আমাদের 4। দ্য টাইগার অ্যাম্বেলড অ্যাওয়ে, এটা হচ্ছে আমাদের 5। তাহলে বোঝা গেল। পরেরটা অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোকে উত্তর দাও। এ, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট, কোন গাছগুলোকে সুবল এবং মাদল বনে দেখেছিল। তাহলে এখানে হচ্ছে উত্তর আমাদের সুবল অ্যান্ড মাদল saw সুন্দরী, হেতাল অ্যান্ড গোরান ট্রিজ ইন দ্য ফরেস্ট, সুবল এবং মাদল জঙ্গলে সুন্দরী, হেতাল এবং গোরান গাছ দেখেছিল। কোশ্চেন বি, হোয়াট ডিড দে হিয়ার সাডেনলি, তারা হঠাৎ কি শুনতে পেয়েছিল। দে সাডেনলি হার্ড এ ডিফেনিং রোর, হঠাৎ তারা কানের তালা লাগানোর শব্দ শুনতে পেয়েছিল। কোশ্চেন সি, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, জঙ্গলটা কেন অন্ধকার ছিল। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লক সানলাইট, জঙ্গলটি অন্ধকার ছিল কারণ ঘন গাছ সূর্যের আলোকে আটকে দিয়েছিল, সূর্যের আলোকে আটকে দিয়েছিল বলে বনটা অন্ধকার ছিল। হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বেল অ্যাওয়ে, কেন বাঘ ধীরে ধীরে চলে গেল। বিকজ দ্য ব্রাদার্স ডিড নট চ্যালেঞ্জ দ্য টাইগার, দে স্টুড লাইক স্ট্যাচুস, কারণ ভাইরা ভাইয়েরা বাঘটিকে চ্যালেঞ্জ করেনি, তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল, তাই বাঘ ধীরে ধীরে চলে গেল। বোঝা গেল। নেক্সট, লেটস লার্ন, চলো আমরা এখানে শিখি। রিড দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোকে পড়ো। আর উই গোয়িং ফার্দার সাউথ, আমরা কি আরো দক্ষিণে যাচ্ছি। দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস, আমাদের চারিপাশে কি হচ্ছিল, দে আর ফ্লোটিং ভাসছিল, তারা ভাসছিল। ইন সেন্টেন্স 1 and 2, সেন্টেন্স 1 এবং 2 এ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস আর ভার্বস, তলায় দাগ দেওয়া শব্দগুলো হচ্ছে ভার্ব। আচ্ছা, এই যে তলায় দাগ দেওয়া আর গোয়িং, আর ফ্লোটিং, এগুলোকে বলা হচ্ছে ভার্ব। বোঝা গেল। আচ্ছা, প্রথমে এবার আমাদের জানতে হবে ভার্বটা কি। ভার্ব আশা করি তোমরা হয়তো জানো, যদি না জানো একটু বলে দিচ্ছি, শুনে নাও। ভার্ব হচ্ছে বাংলা যেটাকে বলা হয় ক্রিয়া। আর ক্রিয়াটা কি, ক্রিয়াটা হচ্ছে না কোনো শব্দ দ্বারা যদি কোনো কাজ বোঝায় সেটাকে আমরা ক্রিয়া বলি। যেমন হচ্ছে খায়, যায়, হাসে, খেলে, দেখে, যাচ্ছি, খাচ্ছি, উড়ছে, এইগুলো হচ্ছে ভার্ব। বোঝা গেল। এগুলো হচ্ছে ভার্ব, বাংলা একে বলা হয় ক্রিয়া। কেমন।
In the first sentence, ing is added to the verb form go. প্রথম বাক্যে ing go এর সাথে যোগ করা হয়েছে। and in the second sentence ing is added to the verb form float, এবং দ্বিতীয় ভার্বে ing float ভার্বের সাথে যোগ করা হয়েছে। in both the sentences the verbs, উভয় সেন্টেন্সে ভার্বগুলো are going and are floating, ভার্বগুলো হচ্ছে are going এবং আর ফ্লোটিং। কেমন? তাহলে এখানে পুরো ভার্বগুলো কোনটা? আর গোয়িং, আর এটা হচ্ছে আর ফ্লোটিং। এটা পুরোটাই হচ্ছে ভার্ব, অর্থাৎ এখানে দুটো করে ভার্ব আছে। এখানে এই দুটো ভার্বের নাম তোমরা আরেকটু উঁচু ক্লাসে ভালো করে জানবে, তবু জেনে রাখো, এখানে একটা ভার্ব বলেই জেনে রাখো, কিন্তু এগুলো সম্পূর্ণ দুটো আলাদা আলাদা ভার্ব। কেমন? এখন এখানে তোমরা একটা বলেই তোমরা জেনে রাখো, ঠিক আছে? এবার দেখো, সো অ্যাকশনস so actions that happen in the present time, বর্তমান সময়ে কি একটা কাজ দেখাচ্ছে। কেমন? এটা কি এখন যে কাজটা হচ্ছে, যেমন হচ্ছে গোয়িং মানে হচ্ছে যাচ্ছে, ঠিক আছে, সে কিন্তু যাচ্ছে, বোঝা গেল? ফ্লোটিং ভাসছে, এখনো ভাসছে, অর্থাৎ আমি যখন দেখছি তখন সেটা কি হচ্ছে, সেই কাজটা তখনও চলছে। আমি দেখা পর্যন্ত বা আমি কথা বলা পর্যন্ত কোনো কাজ যদি ঘটতে থাকে, সেটাই হচ্ছে আমাদের, সেই কাজটা আমাদের প্রেজেন্ট টাইমে সেটা ঘটতে চলেছে। সেই ধরনের কাজ আইএনজি যোগ করলে যে কাজটা আমাদের চোখের সামনে হবে বা ঘটছে, সেটাই হচ্ছে আমাদের, সেই ভার্বের সাথে আমাদের কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, তাহলেই সেই ভার্বটা বা সেই অ্যাকশনটা আমরা প্রকাশ করতে পারবো। কেমন? এটাকে আরো পরে আরো ভালো করে আমি করিয়ে দেবো, আমি বারবার তোমাদের আমি বলছি, আমি গ্রামার অবশ্যই করিয়ে দেবো, সেখানে আরো ক্লিয়ার করে আমি এইগুলোকে আমি দেখিয়ে দেবো। তোমরা শুধু এখন এইটুকুই জেনে রাখো। আচ্ছা, এবার দেখো অ্যাক্টিভিটি 7A, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট শো অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম। এবার বলছে বর্তমানে যে কাজটা দেখাচ্ছে সেই ভার্বগুলোর তলায় দাগ দিতে হবে, অর্থাৎ প্রেজেন্ট টাইমে হচ্ছে এখন, এখন যে কাজটা আমার হচ্ছে, ঠিক আছে, সেই ভার্বগুলোর তলায় কি করতে হবে? দাগ দিতে হবে। অর্থাৎ এখন যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোকে আমি কি করে জানবো? যদি আমাদের ইংরেজিতে খুঁজে বার করতে হয়, ইংলিশ সেন্টেন্সে খুঁজে বার করতে হয়, তাহলে দেখবে দুটো করে ভার্ব থাকবে, একটা ভার্বের সাথে আইএনজি থাকবে আর তার আগে একটা ইজ বা এম বা আর থাকবে। তাহলে ইজ থাকবে, তার সঙ্গে একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি থাকবে, আবার আর থাকবে একটা ভার্বের সঙ্গে আইএনজি, এম থাকবে ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক আছে, এখানে আমাকে প্রেজেন্ট টাইমে যে কাজটা হচ্ছে এখানে বোঝানোর জন্য আমার তিনটে অক্সিলারি ভার্ব দরকার হয়, একটা এম ইজ হচ্ছে, আর একটা হচ্ছে আর। সেই এম ইজ আর এর সঙ্গে আর যে মেন ভার্বটা থাকবে, এই যে মেন ভার্বটা, এই মেন ভার্বের সঙ্গে এই দেখো তিনটে করে এখানে আইএনজি কি করা আছে, আইএনজি, এই যে আইএনজি যোগ করা আছে। আর আমাদের তাহলে মেন ভার্ব কোনটা? মেন ভার্বটা হচ্ছে এইটা, বোঝা গেল? আর এখানে যে ইজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইজটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। অর্থাৎ এখন আমাদের কি করতে হবে? এখানে পুরোটাই আমাদের কি করতে হবে? পুরো ভার্বটা আমাদের দেখাতে হবে। তো এখানে ভার্ব কোনটা? ইজ সিঙ্গিং, এটা আমাদের ভার্ব হয়ে গেল। তাহলে ইজ সিঙ্গিং থাকলে কি হলো? প্রেজেন্ট টাইমে কাজটা মানে এখন যে কাজটা হচ্ছে সেটা বোঝাচ্ছে। তাহলে কি হলো? দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং, মেয়েটি গান গাইছে। তাহলে আমি যখন দেখছি তখন মেয়েটা গান গাইছে, কেমন? বা আমি কথা বলা পর্যন্ত মেয়েটা গান গাইছে, তার মানে কি সেই সময় কাজটা তখন ঘটছে, বোঝা গেল? বি, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে, আমি যখন দেখছি ছেলেরা ফুটবল খেলছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট টাইমের অ্যাকশন। ঠিক আছে, তাহলে আর প্লেয়িং এটা হচ্ছে ভার্ব। এবার হচ্ছে সি, আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। কেমন? আই এম রিডিং এ বুক, তাহলে এম রিডিং এটা হচ্ছে আমার ভার্ব, আমার কাজটা চলছে। ডি, দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাচ্ছে, তাদের যাওয়া কাজ কিন্তু শেষ হয়নি, তারা স্কুলে যাচ্ছে, তাহলে আর গোয়িংটা হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্বগুলো বোঝা গেল, এইগুলো হচ্ছে প্রেজেন্ট টাইমের কাজ। নেক্সট, পরের কাজটা দেখি কি আছে। এবার দেখো, লেটস লার্ন দ্য ভার্বস ইউ হ্যাভ আন্ডারলাইনড ইন অ্যাক্টিভিটি 7A। অ্যাক্টিভিটি 7A তে যে ভার্বগুলোকে তুমি তলায় তলায় দাগ দিয়েছো, এক্সপ্রেস অ্যাকশনস গোয়িং অন অ্যাট দ্য
টাইম অফ স্পিকিং, যখন কথা বলছে তখন সেই কাজটা কি হচ্ছে, চলছে, সেই কাজটা চলছে, এটা বোঝায়, এটা প্রকাশ করছে। তাহলে কি হলো, দিস ভার্বস আর ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই ভার্বগুলোকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। তাহলে বোঝা গেল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, ঘটমান বর্তমান কাল, অর্থাৎ কেউ কথা বলা পর্যন্ত যখনই কোনো কাজ চোখের সামনে ঘটছে সেটাই হচ্ছে ঘটমান বর্তমান কাল। কেমন, আর ঘটমান বর্তমান কাল হলেই আমাদের ভার্বের সঙ্গে একটা আইএনজি থাকবে, আর তার আগে এম ইজ আর যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী বসবে। কেমন, আচ্ছা তাহলে এগুলো আমরা কোথায় কোথায় বসাবো, এম ইজ আর সেটা আমাদের জানতে হবে। when the subject is in singular number we use the verb is, যখন সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার থাকবে, অর্থাৎ শুধু সিঙ্গুলার নয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, তখন সেটা ইজ বসবে। বাট when the subject is in plural number we use are, কিন্তু যখন সাবজেক্টে প্লুরাল নাম্বার তখন আর ব্যবহার করতে হবে, অর্থাৎ দে একের অধিক হলে সেটা প্লুরাল হয়ে গেল, তখন আর ব্যবহার করতে হবে। উইথ দ্য সাবজেক্ট আই উই ইউজ এম, আইয়ের সাথে এম ব্যবহার করব। তাহলে বোঝা গেল, আগে আমরা আই এম পেয়েছি, দ্য গার্ল ইজ পেয়েছি, দে আর পেয়েছি, তাহলে দেটা প্লুরাল, দ্য গার্ল সিঙ্গুলার, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আইয়ের সঙ্গে সবসময় এম হবে। আচ্ছা চলো এটাকে আর একটু পরিষ্কার করে আমি একটু বুঝিয়ে দিই, ঠিক আছে। আই এম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর কোথায় কোথায় ব্যবহার করবে, অর্থাৎ কোন সাবজেক্টের ক্ষেত্রে এম ইজ আর ব্যবহার করবে, আর একটু ভালো করে আমরা দেখে নিই। চলো দেখো এম ইজ আর এর ব্যবহার, এই ছড়াটা তোমরা এখানে, এই যে ছড়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছড়াটা তোমরা ভালো করে একটু মনে রাখবে, তাহলে জীবনে তোমাদের এম ইজ আর এর ব্যবহার কোনোদিনও ভুল হবে না। কেমন, দেখো আই এর পরে এম বসে, ইউ এর পরে আর, একা থাকলে ইজ হয়, বহু থাকলেও আর, মনে থাকবে এই ছড়াটা ভালো করে মনে রাখবে। আরেকবার পড়ো, আই এর পরে এম বসে, ইউ এর পরে আর, একা থাকলে ইজ হয়, বহু থাকলেও আর, বোঝা গেল, মনে থাকবে তো, তাহলে ভুল হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখনই আই পাবে, আয়ের পরে এম, এম এর পরে যে ভার্বটা আসবে তার সঙ্গে আইএনজি যোগ করে দাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল। যেখানে ইউ পাবে, ইউ এর পরে আর বসে গেল, আর এর সঙ্গে তারপর ভার্ব থাকবে, তার সঙ্গে আইএনজি, ঠিক আছে। একা থাকলে ইজ, একা থাকলে মানে তোমরা নিশ্চয়ই জানো, আমি তোমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও পড়িয়ে দিয়েছি। কেমন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, রাম শ্যাম যদু মধু, হিসি যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জানবে নিশ্চয়ই, মনে থাকবে। তাহলে যে যখনই একা থাকবে, যখনই একজনের নাম বোঝাবে, যখনই একটি বস্তুর নাম বোঝাবে, একটি জিনিসের নাম বোঝাবে, তখনই সেটা সিঙ্গুলার হয়ে গেল, আর তারপরেই কি বসবে, ইজ বসবে। আর বহু, বহু মানে তোমরা তো জানো একের বেশি হলেই বহু হয়ে গেল। উই অনেকগুলো বোঝাচ্ছে, দে অনেকগুলো বোঝাচ্ছে, রাম এন্ড সাম দুজন হয়ে গেলে সেটা প্লুরাল হয়ে গেল, তখনই আর বসাবে, আর ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হয়ে যাবে। কেমন, নেক্সট এবার দেখো অ্যাক্টিভিটি 7b, আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার সেই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি বলে দিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে চিনবো, এম ইজ আর থাকবে আর ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে আমাদের সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, তাই তো। কি বললাম, সাবজেক্টের পরে এম ইজ আর থাকবে আর ভার্বের সঙ্গে আইএনজি, বোঝা গেল, তাহলে সেটা আমাদের কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে এখানে দেখো এতে মিতা ইজ ডান্সিং অন দ্য স্টেজ, মিতা স্টেজে নাচছে, তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের ভার্ব হয়ে গেল। বি, দ্য চাইল্ড ইজ লাফিং, শিশুটি হাসছে, তাহলে আমাদের এখানে ভার্ব কোনটা, যে ইজ আছে, ইজের পর ভার্ব যুক্ত আইএনজি। তারপরে সি, রিতা ইজ বাইং এ মাস্ক, রিতা একটি মুখোশ কিনছে, তাহলে এখানে ভার্ব কোনটা, ইজ আছে, ইজের পর ভার্ব যুক্ত আইএনজি। কেমন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। ডি, দ্য ম্যান ইজ ইটিং রাইস, লোকটি কি খাচ্ছে, ভাত খাচ্ছে, তাহলে এই যে ইজ আছে, তাহলে
এরপরে ভার্ব আছে আর আইএনজি রয়েছে। এখানে দেখো সবগুলোই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মিতা একটা, দ্য চাইল্ড একজন, তাই ইজ হয়েছে। রিতা একটা মেয়ের নাম, তাই ইজ হয়েছে। দ্য ম্যান একটা মানুষ, তাই ইজ হয়েছে। বোঝা গেল? এগুলো হচ্ছে সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই মানে এই যে একা একা তাহলে ইজ হয়, ওই জন্য সব একা একা আছে, তাই ইজ হয়েছে। কেমন? নেক্সট অ্যাক্টিভিটি 8A দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে আমরা এগুলোকে পূরণ করব। দেখো, আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আমার একটি অপূর্ব কি ছিল? অভিজ্ঞতা ছিল। দ্য টু ব্রাদার্স ওয়ার অ্যাফ্রেড টু সি দ্য টাইগার। দুই ভাই বাঘকে দেখে ভয় পেয়েছিল। উই ইউজ পেট্রোল অ্যান্ড ডিজেল অ্যাজ ফুয়েল ফর আওয়ার কার্স। আমরা পেট্রোল এবং ডিজেল আমাদের গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করি। আই অ্যাম্বেল ডাউন বাই দ্য রিভার ব্যাঙ্ক। আমি ধীরে ধীরে নদীর তীরে নামলাম। নেক্সট অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্সেস অফ ইয়োর ওন ইউজিং দ্য ফ্লোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলি দিয়ে কি করতে হবে? আমাদের নিজের মতো করে বাক্য তৈরি করতে হবে। নিজের বাক্য তৈরি করতে হবে। কেমন? তাহলে দেখি এক্সট্রিম। এক্সট্রিম মানে কি? আমরা টেক্সটে পড়েছি এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল, তাই তো? তাহলে এক্সট্রিম মানে হচ্ছে একেবারে, একদম ধারে, শেষে, সবার শেষে, তাই সেটাকে একেবারে যেটাকে বলা হয় বা চূড়ান্ত যেটাকে বলা হয় সেটাই হচ্ছে চরম, সেইটাই হচ্ছে আমাদের এক্সট্রিম। তাহলে এক্সট্রিম দিয়ে আমরা একটা সেন্টেন্স করি। দেখো, হি লিভস অন দ্য এক্সট্রিম এজ অফ দ্য ভিলেজ। সে গ্রামের একেবারে শেষে বাস করে। হয়ে গেল। সাইলেন্ট, সাইলেন্ট মানে তো তোমরা জানো, সাইলেন্ট মানে চুপ বা নীরব, কোনো শব্দ না করা, সেটাই সাইলেন্ট। হি রিমেন সাইলেন্ট ইন ফ্রন্ট অফ মি। সে আমার সামনে নীরব হয়ে থাকলো। সেক্স, সেক্স মানে হচ্ছে বস্তা। সেক্স মানে কি? বস্তা। তাহলে কি হবে? দেশ আর এমটি সেক্স, এগুলো খালি বস্তা। রিলিভড, রিলিভ মানে মুক্ত। দে গট রিলিভড ফ্রম ডেঞ্জার। তারা বিপদ থেকে মুক্ত পেল। কেমন? মুক্তি পেল। ওকে, নেক্সট কি বলেছে? লেটস টক, চলো একটু কথা বলি। কি নিয়ে? টেল দ্য ক্লাস হাউ ট্রিজ হেল্প আস। ক্লাসকে বলো গাছ আমাদের কিভাবে সাহায্য করে। দেখো, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। গাছ আমাদের প্রিয় বন্ধু। দে গিভ আস ফ্রুটস, ফ্লাওয়ার্স অ্যান্ড উড। তারা আমাদের ফল, ফুল এবং কাঠ দেয়। দে প্রোভাইড আস অক্সিজেন। তারা আমাদের অক্সিজেন সরবরাহ করে, অক্সিজেন দেয়। ট্রিজ ওয়েলকাম রেন। গাছ আমাদের বৃষ্টি এনে দেয়। ঠিক আছে, গাছ কি করে? বৃষ্টিকে স্বাগত জানায়। গাছ না থাকলে বৃষ্টি কিন্তু হবে না। দে অলসো প্রিভেন্ট সয়েল ইরোশন। তারা মাটির ক্ষয় রোধ করে। তাই তো, গাছ আছে বলে আমাদের মাটি কম ক্ষয় হয়, আর মাটি কম ক্ষয় হয় বলে বন্যাও কম হয়। তাহলে নানান ভাবে গাছ আমাদের কি করে? সাহায্য করে। বোঝা গেল? অ্যাক্টিভিটি 9A, সাপোজ ইউর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড এ ট্যুর টু দ্য সুন্দরবনস। মনে করো তোমার স্কুল সুন্দরবনে বেড়ানোর একটা ট্যুর অ্যারেঞ্জ করেছে। গিভেন বিলো আর দ্য নেমস অফ 5 আইটেমস। নিচের 5টা আইটেমের নাম দেওয়া আছে। ইউ ক্যান টেক এনি 3 অফ দিস। যে কোনো 3টি তুমি নিতে পারো। রাইট 5 সেন্টেন্সেস অন হুইচ 3 আইটেমস ইউ উইল ক্যারি উইথ ইউ অ্যান্ড হোয়াই। রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো অন হুইচ 3 আইটেমস, ওই 3টে শব্দের ইউ উইল ক্যারি উইথ ইউ অ্যান্ড হোয়াই, তুমি এগুলোকে নিয়ে যাবে এবং কেন। সেগুলো কি কি? ওয়াটার বোতল, জলের বোতল। টর্চ মানে হচ্ছে লাইট। ম্যাপ মানচিত্র। আমব্রেলা ছাতা। স্ন্যাক্স মানে হচ্ছে হালকা খাবারের নাম। ঠিক আছে, দেখো তাহলে কি করব? I shall carry a water bottle, torch
and snacks during the tour of Sundarbans. আমি সুন্দরবনে বেড়ানোর সময় জলের বোতল, টর্চ এবং স্ন্যাক্স নিয়ে যাব। I know the water of Sundarbans is salty. Therefore, I need a water bottle to drink water. আমি জানি সুন্দরবনের জল নোনতা, তাই আমার জল পান করার জন্য একটি জলের বোতল আমার দরকার। The jungles are dark, so I need a torch. জঙ্গল অন্ধকার, বনগুলো অন্ধকার, তাই আমার একটি টর্চ দরকার। I shall eat snacks if I feel hungry. আমার স্ন্যাক্স দরকার, যদি আমার খিদে পায় তাহলে আমি স্ন্যাক্স খাবো। So I shall carry some snacks with me. তাই আমি আমার সাথে কিছু স্ন্যাক্স নিয়ে যাব। Activity 9B. In the text you have learned that animals are not our enemies. টেক্সটে তুমি জেনেছো যে প্রাণীরা আমাদের শত্রু নয়। Many people keep animals as pets. অনেক লোক পোষা প্রাণী হিসাবে বাড়িতে কি করে পোষে। Write 5 sentences on how you would take care of your pet animal if you had one. 5টি বাক্য লেখো, তোমার যদি একটা পোষা প্রাণী থাকে তাহলে তুমি তাকে কিভাবে যত্ন নেবে সেইটার সম্বন্ধে 5টি বাক্য লেখো। You can use the hints given below. তুমি এই সংকেতগুলো নিতে পারো। Give food, protect them, nurse them when ill or hurt. তাহলে এগুলো নিয়ে আমরা কি করব, 5টা সেন্টেন্স তৈরি করব। I have a pet cat named Millie. আমার একটা পোষা বিড়াল আছে, মিলি নামে একটি পোষা বিড়াল আছে। I always play with it. আমি সর্বদা এটা নিয়ে খেলি। Its favorite food is milk and fish. এর প্রিয় খাবার হচ্ছে দুধ এবং মাছ। I feed milk and fish every day. আমি তাকে প্রতিদিন মাছ এবং দুধ খাওয়াই। I nurse her when the cat is ill or gets hurt. আমি তাকে সেবা করি যখন বিড়ালটি অসুস্থ অথবা কোনো আঘাত পায়, তখন আমি তাকে সেবা করি। লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি। দেয়ার আর মেনি ওয়াইল্ড অ্যানিমেলস ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে অনেক বন্যপ্রাণী আছে। পিকচার্স অফ সাম অফ দেম অ্যাপিয়ার হিয়ার, এখানে কিছু ছবি দেওয়া আছে। ড্র এ পিকচার অফ এনি আদার ওয়াইল্ড অ্যানিমেল, যে কোনো একটি বন্যপ্রাণীর ছবি আঁকো। অ্যান্ড টেল ইউর ফ্রেন্ডস হোয়াই ইউ লাইক অর ডিসলাইক ইট, এবং তোমার বন্ধুকে বলো কেন তুমি এটাকে পছন্দ করো এবং অপছন্দ করো। তাহলে এটাকে তোমরা তোমরা নিজেদের মতো করে একটা যে কোনো একটা পশু ছবি আঁকতে পারো, আর সেটা নিয়ে 5টা সেন্টেন্স বা যতটা সেন্টেন্স পারো তোমরা নিজেরা করতে পারবে। কেমন? এখানে আমি একটা তোমাদের জন্য একটা পশুর ছবি নিয়েছি, সেটা নিয়ে একটা কতগুলো সেন্টেন্স করেছি, সেই ছবিটাও তোমরা নিজেরা আঁকতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে চলো দেখে নিই। দেখো এখানে একটা সিংহের ছবি আছে। এইভাবে তোমরা একটা সিংহের ছবি বা যে কোনো প্রাণীর ছবি তোমরা আঁকবে, কিন্তু সিংহের ছবি আঁকলে তোমরা এই সেন্টেন্সগুলো নিতে পারবে, আর অন্য কোনো বন্য প্রাণীর ছবি আঁকলে তাহলে কিন্তু এই সেন্টেন্সটা তখন কিন্তু তোমরা লিখতে পারবে না, তোমাদের নিজেদেরকে তখন লিখতে হবে। তাহলে তোমাদের ভালো হবে, বেটার হবে যদি সিংহের ছবি একটা আঁকো যেমন পারবে, আর এই সেন্টেন্সগুলো তাহলে তোমরা লিখতে পারবে। কেমন? তাহলে চলো সেন্টেন্সগুলো এবার আমরা একটু পড়ে নিই। The lion is a large and the strongest animal of beast. সিংহ হলো একটি বড় এবং শক্তিশালী প্রাণী পশুদের মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রাণী হলো সিংহ। কেমন? It is called the king of the animals. এটাকে প্রাণীদের রাজা বলা হয় বা পশুদের রাজা বলা হয়। It has mane on its neck. ঘাড়ে এর কেশর আছে। মেন মানে হচ্ছে কেশর, তাই তো? ঘাড়ে কি আছে? কেশর আছে। I like it for its beauty. এর সৌন্দর্যের জন্য এটা আমার পছন্দ করি। I do not like it for ferocious. হিংস্রের জন্য এটাকে আমার আবার পছন্দ হয় না। তাহলে ঠিক আছে, এইভাবে তোমরা নিজেরাও লিখতে পারবে। তাহলে এই ছিল আজকের জন্য।
তোমরা এইটুকুই ভালো করে করো, প্র্যাকটিস করতে থাকো, আবার তোমাদের জন্য নতুন কাজ নিয়ে আমি খুব শীঘ্রই চলে আসবো। ওকে, থ্যাংক ইউ।